ওটা জিভ ছোঁয়াতে গা শিরশির করে উঠল পারমিতার। অতনু যে পরিমাণ সুখ দিতে পারে তা রাজনের সাথে 20 বছরের দাম্পত্য জীবনও পায়নি সে। সুখী হবার অধিকার তারও তো আছে। আচ্ছা, পুরুষেরা যদি বাইরে সুখ কিনে নিতে পারে, তবে নারীরা ভালোবেসে কেউ অর্ঘ্য নিবেদন করলে সেটা নিলেই পাপে কেমন হিপোক্রেসি। এসব ভাবনা আজকাল প্রায়ই আসে পারমিতার। মাঝে মধ্যে মনে হয় অপরাধ বোধ থেকে মুক্তি পেতেই কি সে এমন ব্যাখ্যা দাঁড় করায়। পরক্ষণে আবার মনে হয় তা হবে কেন? কত মানুষ তো সংসার, সন্তান এসবের মায়ায় জীবন পার করে দিচ্ছে। মনের শান্তি ভুলে সকলের জন্য সব সুখ ত্যাগ করতে করতে সে না হয় একটু নিজের কথা ভাবলো, তাতে খুব বেশি কি ক্ষতি হয়ে গেছে কারো? অতনুর সাথে পরিচয়টা বেশ অদ্ভুত। সে যখন নিউ মার্কেট থেকে মীনাক্ষীর বিয়েতে প্রেজেন্ট দেওয়ার জন্য শাড়ি কিনছিল, ঠিক তার আগেই খুব সম্ভবত অতনু গোটা 10 শাড়ি দেখে কনফিউশনে ভুগছিল। হঠাৎ দোকানে এসে চটপট শাড়ি দেখে বাছাই করে যখন সে দামাদামি করে কিনে ফেলে বিজয়ীর বেশে বাড়ি ফিরতে নিল, ঠিক তখনই এক্সকিউজ মি বলে অতনু অনুরোধ করলো যে তাকেও একটু হেল্প করার জন্য। পারমিতা বিস্ময় উপেক্ষা করে যথাসম্ভব চেষ্টা করেছে অতনুর রিকোয়েস্ট রাখার। অতঃপর চলে আসতে নিতে কিছু দূর পর্যন্ত এগিয়ে দিয়ে এক কাপ কফি খাওয়া যাক তাহলে আপনারে অনারে বলে তার জবাবের অপেক্ষা না করে কফি শপে অর্ডার দিয়ে দিলেন। পারমিতা যার পর না লজ্জিত বোধ করলো, বেশ মজাও পাচ্ছিল। এই মধ্য 40-এ এসে জীবনটা যখন পানসে মনে হয়, তখন এমন দু একটা সারপ্রাইজিং ইনসিডেন্ট মন্দ নয়। কফি খেতে খেতে খুব সহজে অনেক কথা হলো তাদের, যেন বহুদিন পর দুজন মানুষ প্রাণ খুলে কথা বলল। অতনুর এমন বন্ধুত্বপূর্ণ আচরণ বেশ লাগলো পারমিতার। চিন্তা ভাবনায় যথেষ্ট আধুনিক, রাজনের মতো গোয়ার নয়। আচ্ছা, তুলনাটা কি সেদিন থেকে সে করতে শুরু করে দিয়েছিল? এই প্রশ্নটা আজকাল প্রায় তার মাথায় ঘুরপাক খায়। শাড়িটা অত বেছে কার জন্য কিনেছিল অতনু, সেটা জানার জন্য ভেতরটা হাঁসফাঁস করছিল। তাদের মধ্যে নম্বর এক্সচেঞ্জ হয়েছিল, কিন্তু অতনু যে কোনোদিন কল দিবে তা পারমিতার মনে হয়নি। সে ভেবেছিল হঠাৎ দেখা মানুষের সাথে যত দ্রুত বন্ধুত্ব হয় ঠিক ততই জলদি ফুরিয়ে যায়। আর তার মতো একজন মাঝবয়সী নারীর জন্য তো কেউ পাগলামি করতে বসে নেই। বয়সটা তো অতনুরও কম নয়। 50 ঊর্ধ্ব বয়সে এসো শুধুমাত্র নিয়মতান্ত্রিক জীবনযাপন আর ব্যায়াম করে নিজেকে ফিট রেখেছে। পারমিতাকে দেখেই কেন জানি খুব কনফিডেন্ট আর আধুনিক মননের অধিকারী মনে হয়েছিল। তার বুদ্ধিদীপ্ত হাসি আর চাউনি কিছুতেই ভুলতে পারছিল না অতনু। কত সহজেই তার সাথে মিশলো, যেন কতদিনের পরিচিত। ফোন দিবে কি দিবে না ইতস্তত করতে করতে কলটা দিয়েই ফেললো অতনু। অতঃপর পারমিতার সাথে আলাপ আর ফের দেখা করার দিনক্ষণ ঠিক। ছুটি ছাটা দেখা করা বেশ কঠিন, কারণ রাজন বাড়িতেই থেকে একটু পর পর এটা সেটা খাবার বায়না করেন, আর তাও হতে হবে পারমিতার হাতের রান্না। কাজে ঠিকই যে আসে দুবেলা, বাদ বাকি কাজ সব করে যায়, কিন্তু রান্না খাবে কাজের লোকের হাতে, সেটা তার শ্বশুর বাড়ির কেউ মানতে পারে না। রাজনও তার ব্যতিক্রম নয়। কি প্রাচীনপন্থী বিচার এদের! দেখা করার দিন সকাল থেকে পারমিতার অস্থির অস্থির লাগছিল। কি পরে যাবে? অতনু আবার কেন দেখা করতে চায়? সে কি পরকীয়া শুরু করবে? এসব ভেবে সারা উদ্যানের কাছে গিয়ে আরো বেশি বুক ঢিপ ঢিপ করছিল, যেন সে কোনো টিনেজ বালিকা স্কুল ফাঁকি দিয়ে এসেছে, ধরা পড়লে আর রক্ষে নেই। আসলে অনুভূতিগুলো বোধহয় একই থাকে, শুধু উপযুক্ত মানুষটির সান্নিধ্যে তা অনুভব হয়। হঠাৎ করে কারো ভরাট কণ্ঠে নিজের নাম শুনতে পেয়ে চমকে উঠল পারমিতা। পাশ ফিরে তাকাতেই দেখলো অতনু এসে দাঁড়িয়েছে, আর তার ঘাবড়ে যাওয়া অবস্থা দেখে মৃদু হাসছে। পারমিতা নিজেকে সামলে নিয়ে বলল, কখন আসলে? তুমি তো দেখছি নিঃশব্দে চলাচল করো। তোমার নার্ভাসনেস দূর থেকে টের পেলাম, তাই ভাবলাম কাছে গিয়ে বরং একটু ভয় দেখানো যাক, বলে হা হা করে হাসতে লাগলো অতনু। পারমিতার অতনুকে দেখে খুব ভালো লাগছে। এখনো শুধু দেখতেই তরুণ নয়, হাসিতেও যেন তারুণ্যের উদ্দীপনা ঝলকে উঠছে। হাসি থামতে অতনু দেখলো পারমিতা তাকে দেখছে এক অবাক করা দৃষ্টিতে। শান্ত কিন্তু ধীর স্বরে সে বলল, চলো একসাথে কোথাও গিয়ে বসা যাক। তারা হেঁটে হেঁটে উদ্যানের এক পাশে, যেখানে লোকের ভিড় কিছুটা কম, সেখানটায় গিয়ে বসলো।
পারমিতা এদিক সেদিক চেয়ে দেখতে লাগলো পরিচিত কেউ আসেনি তো আবার। অতনুর চোখ এড়ায়নি ব্যাপারটা। সে বলল, তুমি আনকমফোর্টেবল ফিল করলে আমরা না হয় অন্য কোথাও বসি। বলে অতনু উঠতে নিতে পারমিতা তার হাত টেনে তাকে বসিয়ে দিল। একরাশ ভালো লাগা যেন অতনুর মন ছুঁয়ে গেল। কিছুক্ষণ দুজনেই চুপ। হুট করে এমনটা করে পারমিতাও এখন বেশ লজ্জা পাচ্ছে। আকাশটা স্বচ্ছ নীল, তার মাঝে মাঝে শরতের পেঁজা তুলোর মতো মেঘেরা যেন পসরা সাজিয়ে বসেছে। গাছের সবুজ পত্র পল্লবের ফাঁকে দিয়ে মিষ্টি রোদ এসে গায়ে লাগাতে বেশ লাগছে। প্রকৃতিও যেন আজ তাদের জন্য নতুন রূপে সেজেছে। ঘরে বসে থাকলে যেমন খোলা আকাশের নিচে মুক্ত বাতাসে শ্বাস নেওয়ার স্বাদ পাওয়া যায় না, জীবনটাও ঠিক তেমনি। চেনা গণ্ডি থেকে বেরিয়ে না আসলে একে পরিপূর্ণভাবে উপভোগ করা যায় না। উদ্যানে তেমন ভিড় নেই আজ। আসলে কর্মব্যস্ত দিনে অফিস আওয়ারে কে আর আসবে এদিকে। কিছু স্কুল কলেজ পড়ুয়া উঠতি বয়সী ছেলে মেয়ে আর কিছু অভিভাবক যাদের ছেলে মেয়েরা আশেপাশের স্কুলে কিংবা কোচিং যায়, তাদের দেখে কি ভাবছে কে জানে। অবশ্য আজকাল লোকের এত সময় কই কারো কথা ভাববার। সকলে যার যার জীবনে ব্যস্ত, নিজেদের আলাপে মজে আছে হয়তো। অস্বস্তি দূর করতে কথা শুরু করলো পারমিতাই। কি বসাই, আজ বুঝি অফিস নেই নাকি অফিস কামাই করে অফিসারে এসেছেন? শুনে হাসে অতনু। অফিস তা আছে একটা যদিও, কিন্তু কামাই না করলে যা কিছু লোকসান, তার চেয়ে বেশি প্রফিট হবে বলেই তো এখানে আসা। পারমিতা হেসে বলে, সিরিয়াসলি বলো তো, কোথায় চাকরি করো তুমি? কোন সে মহান অফিস? কথায় কথায় জানতে পারে অতনু বিজনেসম্যান, ছোটখাটো না, বেশ বড় মাপের ব্যবসায়ী। কয়েকটা ইন্ডাস্ট্রির শেয়ার হোল্ডার, এমডি হিসেবে বোর্ডে আছে। তাই ইম্পর্টেন্ট মিটিং না থাকলে তার না গেলেও চলে। পারমিতা মনে মনে ভাবে, কোথায় সে আর কোথায় অতনু? একজন সাধারণ ঘরের গৃহিণী কিনা বসে আছে বিশিষ্ট ব্যবসায়ী অতনু সান্যালের পাশে, অথচ অতনুর ব্যবহারে কিন্তু একটু তেমন আলাদা মনে হয়নি। অহংকারের ছিটেফোঁটাও নেই তার মধ্যে। এই যে কত সহজভাবে কথা বলছে, যেন এমন পাবলিক প্লেসে তার মানিয়ে নিতে কোনো অসুবিধে হয় না। অথচ রাজন হলে কখনোই এমন জায়গায় আসতে রাজি হতো না। যদিও তারা সাধারণ মধ্যবিত্ত পরিবারের লোক, তবুও রাজন সেটা মানতে নারাজ। তার হাবভাব উচ্চবিত্তদেরও ছাড়িয়ে যায়। দুপুরের কড়া রোদ যখন ঠিক মাথার উপর, তখন অতনুই বলল, এবার তবে ওঠা যাক। পারমিতা উঠে দাঁড়াতেই তার পায়ে যেন ঝিঝি ধরল। হাঁটতে নিয়ে যখন পড়তে নিল, অমনি অতনু এসে এক হাতে তার হাত ধরল আর আরেক হাত কাঁধে রেখে তাকে বুকে আগলে নিয়ে চলল। কারো আদর, যত্ন, ভালোবাসা কি জিনিস তা বহুদিন চোখে দেখেনি সে। শুধু সংসারের ঘানিই জেনে গেছে, আর যা কিছু তার কর্তব্য তাই করে গেছে। কিন্তু বিনিময়ে দুটো ভালো কথাও কেউ বলেনি কখনো। তাই পারমিতার চোখে যেন এক বিন্দু অশ্রু জমল। ভালোবাসা পাবার সুখটা সে প্রথম অনুভব করলো। গাড়ি চলছে অবিরাম, শহর ছেড়ে লোকালয় থেকে বহু দূর। ছায়াগাড়া গাছের পত্র পল্লবে যেন শীতল পরশ। একটু বিরতি না নিয়ে অতনু চালকের ভূমিকা পালন করছে নিষ্ঠার সাথে, আর পারমিতার পাশের সিটে ঘুমিয়ে আছে। অতনুর চোখ সামনের দিকে নিবদ্ধ। খুব সাবধানে একের পর এক গাড়িকে সাইড দিয়ে যাচ্ছে সে, যাতে অতর্কিত পারমিতার ঘুম না ভেঙে যায়। তাই স্টিয়ারিং সামলাতে তাকে বেশ বেগ পেতে হচ্ছে। হাইওয়েতে গাড়ি চলছে যে স্পিডে, তাতে একটু অসাবধান হলে ঘটে যেতে পারে বড়সড় দুর্ঘটনা। কিন্তু যেভাবে সে মনোযোগ দিয়ে কার ড্রাইভ করছে, তাতে আর সে ভয় নেই। উদ্যানের বাইরে বেরোতেই খুব জলের তেষ্টা পেল পারমিতার, আর তাই আশেপাশে কোনো দোকান না পেয়ে হকারের ফেরি করা এনার্জি ড্রিঙ্ক কিনেছিল অতনুর বারণ করা সত্ত্বেও। তার জ্ঞান ফিরতে চারপাশটা দেখে ধাতস্থ হতে একটু সময় লাগলো। সে উদ্যানের বাইরে ছিল। ড্রিঙ্কটা কয়েক চুমুক দিতে কেমন মাথাটা ঘুরে উঠলো, আর তারপর গাড়িতেই বা উঠলো কখন। এসব মনে করতে গিয়ে ভীষণ লজ্জা পেল যে তাহলে অতনুই তাকে কোলে করে এনে গাড়ির সিটে বসিয়েছে। অতনু পাশ ফিরে পারমিতাকে দেখে জিজ্ঞেস করলো যে এখন কেমন বোধ হচ্ছে? ভালো, কিন্তু এটা তো শহর থেকে অনেক দূরে মনে হচ্ছে। আমরা কোথায় যাচ্ছি? ভয় পাবার কিছু নেই, তোমাকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছি না। সে কথা তো বললিনি, আর তোমায় বিশ্বাস না করলে কি দেখা করতে আসতাম?
বিশ্বাস করো তাইলে? তবে জেনে রেখো, অতনু সেনাল কারো বিশ্বাসের অমর্যাদা করেনি কোনোদিন। এরপর আর কথা নেই, দুজনেই চুপচাপ। ভীষণ রকম নীরবতা যেন ছেয়ে গেছে গাড়ির ভেতরটা। অতনু কি রাগ করলো নাকি সেটা বুঝতে পারছে না পারমিতা। তবে এখন চুপ থাকাটাই তার কাছে সমীচীন মনে হলো। রাস্তার দুপাশে ঘন বন, রোদের তেজ তাই অনেকটাই কম বলে মনে হচ্ছে। বেলা পড়লো কিনা বোঝা যাচ্ছে না, অথচ তখন কি কড়া রোদটাই না চড়ে গেছিল যে আমার মাথাটা চক্কর দিয়ে উঠলো। এসব ভাবতে ভাবতে পারমিতা লক্ষ্য করলো তাদের গাড়ি যেন ছুটে চলেছে সারি সারি গাছকে পিছনে ফেলে। একটু বেশি জোরে চালাচ্ছে কি অতনু? তারা কত দূর চলে এসেছে কে জানে। রাজন ফেরার আগে বাড়ি ফিরতে পারবে কি সে? এসব ভাবনার মাঝে হার্ড ব্রেক কষে গাড়িটা এসে থামলো একটা 5 স্টার হোটেলের সামনে। পারমিতা যেন একটু হকচকিয়ে গেল। গাড়ি থেকে নেমে অতনু তার দিকে ডোর ওপেন করে নামতে ইশারা করলো। পারমিতা নেমে আসতেই দেখলো কার কিটা একজনের হাতে দিয়ে গাড়িটা পার করতে বলা অতনু সোজা রিসেপশনে। সে নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না যে অতনু রুম বুক করছে। তার বুকটা ধকধক করে উঠলো। অতনু তার দিকে তাকিয়ে হাসি মুখে বলল, চলো উপরে যাওয়া যাক। পারমিতার কণ্ঠনালী শুকিয়ে কাঠ। কি ঘটতে যাচ্ছে সেটা ভেবেই তার হাত পা যেন ঠান্ডা হয়ে গেল। ধীর পায়ে সিঁড়ি বেশে যখন উপরে উঠে এলো, তখন রুমের দরজার সামনে গিয়ে লক ওপেন করে পারমিতাকে ঢুকতে বলে অতনু কাকে যেন কল করে কি সব বলতে লাগলো, যার কিছুই পারমিতার কানে ঢুকলো না। সিনেমা নাটকে যেমন প্লে বয় ট্রাপে পড়ে নায়িকারা সর্বস্ব হারায়, তারও কি সেই দশা হবে? না, আর ভাবতে পারছে না সে। এই মধ্য বয়সে এসেও কি কেউ এমন নোংরা ফ্যান্টাসিতে ভোগে? অতনুকে তো তার বেশ রুচিশীল মানুষ বলেই মনে হয়েছিল। সে কি এখন ঝাঁপিয়ে পড়বে পারমিতার শরীরে, খুবলে খাবলে তাকে রক্তাক্ত করে দিয়ে পৈশাচিক আনন্দ নেবে? এসব করার জন্যই কি তবে অত বেশি আপন হয়ে বন্ধুত্বের হাত বাড়িয়েছিল তার দিকে? ঘুম ভেঙে গেল টপ ভাঙার শব্দে। বেড়ালটা বোধহয় আজ আবার কিচেনে ঢোকার চেষ্টায় ছিল। পাশের বাড়ির ছাদ টপকে রোদ চলে আসে সানসেটে, আর তারপরে গ্রিলের ফাঁক গলে ঢুকে যায়। জানালাটা বন্ধ করে শুয়েছিল কিনা চেক করতে গেল সে কিচেনে। মাঝরাতে একবার জেগে গেলে তার আর ঘুম আসে না, তাই চুলায় চায়ের জল চাপিয়ে বারান্দায় এসে বসলো। চা খেতে খেতে রোজ ভাবনার সাগরে ডুবে যাওয়া, অতঃপর ভোরের সূর্যোদয় আর পাখির কলকাকলি শুনতে ভীষণ ভালো লাগে পারমিতার। এই ইট পাথরের শহরে এতটুকু প্রকৃতি দর্শনই যেন তার বেঁচে থাকার রসদ। এরপর তো রোজকার মতো সাংসারিক কাজকর্ম, আর মাঝে মধ্যে একবার খোকনের ফোন আসলে তার পড়াশোনার খোঁজখবর নেয়। খোকন পড়ছে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে, হোস্টেলে থাকে বলে আজকাল যেন মনে হয় অনেক দূরের হয়ে গেছে। কেমন জানি সব রুটিন মাফিক কথাবার্তা, যেন ছেলে বড় হতে হতে পর হয়ে গেছে। এখন তার পড়াশোনা, ক্যারিয়ার আর বন্ধু বান্ধবী সব। পারমিতা বেশিরভাগ সময় চুপচাপ শুনে যায়। গত 3 বছরে সে বুঝে গেছে যে সন্তানের লালন পালনের সময়টাই বাবা মায়েদের, এরপরে সবটাই তাদের নিজস্ব। তাদের মধ্যবিত্ত পরিবারের রাজনের একারাই অত ভালো জায়গায় পড়ানো সম্ভব হতো না যদি না পারমিতা তার বিয়ের গয়নাগুলো বেচে দিত। না, সেজন্য কোনো দুঃখ নেই তার। শাড়ি গয়নার শখ খুব বেশি কখনোই ছিল না। বিয়ের পর বলতে গেলে প্রায় প্রতিটি বিবাহবার্ষিকীতে, দুর্গাপূজায়, বৈশাখে রাজন দামি দামি শাড়ি উপহার দিত। আর বিয়েতে তার বাবা বাড়ি ও শ্বশুর বাড়ি উভয় পক্ষ থেকে বেশ কয়েক ভরি গয়না উপহার হিসেবে পেয়েছিল। কিন্তু সেসব কারো বিয়ে শাদী ছাড়া খুব একটা পড়তে চাইতো না পারমিতা। অত জবরজং সেজে থাকা তার পছন্দ নয়। আর খুব বেশি অস্বস্তি বোধ হয় যেন শপিং মলের শাড়ির দোকানের বাহারি পুতুল। জরি, পাট, তাঁতের শাড়ি, কোটা শাড়ি কিংবা সুতি শাড়িতে সে স্বাচ্ছন্দ্য বোধ করে। গতকালের ঘটনাটা মনে হতে সে ভাবলো, মানুষের বিশ্বাসটা আসলে কত ঠুনকো। বিশ্বাস আর অবিশ্বাসের মাঝে খুব সূক্ষ্ম ব্যবধান থাকে। বিশ্বাসের কাছাকাছি মনে অবিশ্বাসও বাস করে। এক মুহূর্তের অসাবধানতা আর অবিশ্বাসী যে কোনো সম্পর্ক ভাঙনের জন্য যথেষ্ট। কাল যখন সে অতনুকে খারাপ উদ্দেশ্যের কেউ ভেবে ভয় পাচ্ছিল, ঠিক তার পরক্ষণে অতনু ফোনে কথা বলা শেষ হলে তাকে ফ্রেশ হয়ে রেস্ট নিতে বললে লনে চলে গেল। সে রুমের উইন্ডো কাভার সরিয়ে দেখলো যে আপন মনে অতনু তার ল্যাপটপ নিয়ে কাজ করেই যাচ্ছে।
পারমিতা ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে কিছুক্ষণ জলের ঝাপটা দিতে চোখে মুখে যেন সতেজ বোধ করলো। তারপর খাটে শুয়ে কিছুক্ষণ চোখ বুজে রইল, যাতে তার শরীরের অবসাদ পুরোপুরি কেটে যায়। কতক্ষণ এভাবে ছিল জানে না সে। একটু যেন চোখ লেগে ঘুম এসে গিয়েছিল। ঘুম ভাঙতে দেখতে পেল অতনু তার পাশেই বসে যেন অপলক দেখছে তাকে। একটু যেন লজ্জা পেল পারমিতা। সে কিছু বলবার আগে অতনু বলল, তোমার যে বেশ শরীর খারাপ লাগছে তা বুঝতে পেরে এখানে নিয়ে এলাম, যাতে একটু রেস্ট নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে যেতে পারো। নইলে তো বাড়ির লোকেদের কাছে ধরা পড়ে যাবে। ফের যদি আসতে না পারো তবে। বলে আর কথা শেষ করলো না, হাসতে লাগলো। অত কৈফিয়ত দিতে হবে না তোমায়, পারমিতা জবাব দিল। আচ্ছা তাই বুঝি ভয়ে শুকিয়ে গিয়ে মুখ আমসি করে রেখেছিলে? এভাবে যে অতনুর চোখে ধরা পড়ে যাবে তা স্বপ্ন ভাবেনি পারমিতা। একটু অপ্রস্তুত বোধ করছিল সে। তা দেখে অতনুই বলে উঠল, হয়েছে হয়েছে, আর অত কথার কাজ নেই। বেশ খিদে পেয়েছে আমার, চলো লাঞ্চ করা যাক। রুম সার্ভিস লাঞ্চ নিয়ে হাজির হতে পারমিতা দেখলো যে কত রকমের খাবার নিয়ে হাজির হয়েছে, শুধুমাত্র তাদের দুজনের জন্য। তার বিস্ময় বোধ দেখে অতনু বলল, খাওয়া শুরু করুন ম্যাডাম, আমাদের আবার অনেকটা পথ যেতে হবে। পারমিতার জীবনে এমন দিন আর কখনোই আসেনি। আসার সময় তো টেনশনে তেমন কিছু লক্ষ্য করেনি। যখন ফেরার সময় সে ভালো করে হোটেলের ভেতর বাহিরের সবটা বেশ মনোযোগ দিয়ে দেখছিল, তখন তার মনে হলো অতনুর আভিজাত্য আর বিলাসিতার জীবনে সে বেমানান। এরপর কি আর কখনো সে অত সহজভাবে অতনুর সাথে ফোনে কথা বলতে পারবে? তাদের যে আকাশ পাতাল ব্যবধান, তাতে কি বন্ধুত্ব চলে? কাল বাড়ি থেকে একটু দূরে নেমে গিয়েছিল সে। ভদ্রতার খাতিরে তো এক কাপ চা অফার করতেই পারত, কিন্তু কেউ দেখে ফেললে কি ভাববে সেসব চিন্তা করে গাড়িটা গলিতে ঢোকাতে দেয়নি সে। বড় রাস্তার মোড়ে নেমে পড়েছিল, আর কেউ দেখার আগে এক ছুটে বাসায়। অতনু যে গাড়ির বাইরে দাঁড়িয়ে তাকে দেখছিল, তা ফিরে না তাকিয়ে বেশ বুঝতে পারল। এসব ভাবতে ভাবতে গ্যাস পড়া গন্ধটা তার নাকে এসে লাগলো, আর ভাবনার সুর কেটে গেল। দৌড়ে গিয়ে দেখলো সে চায়ের জল শুকিয়ে গিয়ে পাতিল থেকে ধোঁয়া উঠছে। চুলা বন্ধ করে দিয়ে সে ফের বারান্দায় গিয়ে দাঁড়ালো। কিছুই ভালো লাগছে না তার। অতনুকে কি সে ধন্যবাদ জানাতে আজ একবার কল করবে? রাজার নাস্তা করে অফিসে বেরিয়ে পড়তে খোকনের ফোন এলো। জানালো যে এবার পুজোর ছুটিতে বাড়ি আসতে পারবে না সে, বন্ধুদের সাথে দার্জিলিং বেড়াতে যাবে। শুনে কিছুক্ষণ নিস্তব্ধ হয়ে রইল পারমিতা। বছরে একবার এসে ছেলে বাবা মার সাথে কদিন থাকে, আর বাড়িটা যেন একটু প্রাণ ফিরে পায়। পুজোর শপিং, মাল্টিপ্লেক্সে সিনেমা দেখা, তারপর বন্ধুদের জন্য কত কি মায়ের হাতে বানানো খাবার নিয়ে যাওয়ার আবদার জুড়ে দেয়, আর তা পূরণ করতে করতে গান ছুটে যায় পারমিতার। রাজনী কি কম যায়? ছেলে আসার আগে থেকেই তার কত শত প্ল্যান, আর বাজার করে করে ফ্রিজ বোঝাই করে ফেলে, যাতে ছেলের সাথে একটু বেশি সময় কাটাতে পারে। খোকন এসেই যেন তাদের এই নিষ্প্রাণ সংসারে প্রাণ সঞ্চার করে। সেই খোকন এবার আসবে না জানলে রাজনের কি অবস্থা হবে, সেটা ভেবেই পারমিতা ফ্যানের নিচে দাঁড়িয়েও ঘামতে থাকলো। খোকন বলল, মা এবার পুজোয় জামা কাপড় কিছু নিব না, বরং বাবাকে বলে টাকাটা একটু বেশি পাঠিয়ে দিও। কত লাগবে জানতে চাইলো পারমিতা। 1000 পাঠালেই চলবে। 1000? শুনে পারমিতা যেন বাকরুদ্ধ। আচ্ছা ছেলে তো এখন বড় হয়েছে, তার কি এখন বুঝবার কথা না যে বাবার রোজগার কেমন? পরে জানাবে বলে ফোন রাখতে যেতে খোকন বলল যে মা টাকাটা কিন্তু লাগবে। পারমিতা চুপচাপ রিসিভারটা রেখে ভাবতে বসলো। ছেলে মেয়েদের কাছে বাবা মায়েরা কি শুধু এটিএম মেশিন, যে কার্ড হিসেবে আর্জি পেশ করলে যা চাই তা মিলবেই? আবেগ, অনুভূতি, স্নেহ, মায়া, মমতা, ভালোবাসার কি কোনো মূল্য নেই? অথচ এই ছেলে মেয়ে করে কত শত মানুষ যে না চাইতো প্রাণহীন সম্পর্কে থেকে রোজ একবার করে মরে, তা কে না জানে। রান্না বান্না করে স্নান সেরে কোনো রকমে ভাত খেয়ে উঠতেই দেখলো যে কলিং বেলটা বাজছে। কে এসেছে দেখতে গিয়ে দেখে দাদা এসেছে। দাদাকে ড্রয়িং রুমে বসিয়ে চুলা চায়ের পানি চড়িয়ে সে নিজে এসে বসলো। এই অসময়ে কেন দাদা এলো সেই ভাবনার মাঝে দাদা বলল, মিতা তোর ভাগের সম্পত্তি কি ক্যাশ হিসেবে নিবি, নাকি তোকে জমি লিখে দিতে বলবো বাবাকে? হঠাৎ এসব কথা বলছো কেন দাদা? না বলছিলাম কি, যেটা তোর অধিকার সেটা তো তুই পাবি, তাই যেভাবে তোদের সুবিধা হয় সেভাবেই নিলি আর কি। পারমিতা মাথা হেট করে বসে রইল। তার চোখের জল যেন দাদা কিছুতেই দেখতে না পায় সেই চেষ্টা।
রাজন অফিসে থেকে ফিরলো বেশ রাত করে। এসে ফ্রেশ হয়ে খেতে বসে গেল। খাবারের মেনুতে খিচুড়ি, কষা মাংস আর আচার দেখে বেশ খুশি হয়ে বলল, আজ যে দেখছি রাস কারবার। তা কেউ এসেছিল নাকি অতিথি? দাদা এসেছিল আজ, সম্পত্তির ভাগের ব্যাপারে আলাপ করতে। তুমি টাকা চাও নাকি জমি? খেতে খেতে হঠাৎ এমন কথা যেন বিষম খেলো রাজন। জল খেয়ে ঢোক গিলে বলল, আরে সবই তো তোমার, একটা পেলেই হলো। তার মানে আমার ধারণাটাই সত্যি। তুমি গিয়েছিলে দাদার কাছে, তাই না? হ্যাঁ গিয়েছিলাম। তো দোষ কি হয়েছে তাতে? সবাই নেয়, আমরা কেন ছেড়ে দেব? রাগে গর্জে উঠলো রাজন। আমাকে তুমি আমার বাবার দাদাদের কাছে খুব ছোট করলে রাজন, বলে ডুকরে কেঁদে উঠলো পারমিতা। সংসার এত খরচে না বিশ্বাস উঠছে, আর এসব আলগা আবেগ দেখার সময় নেই আমার, বলে চেয়ারটা শব্দ করে টেনে খাবারের প্লেটটা নিয়ে উঠে চলে গেল রাজন শোবার ঘরে। পারমিতা উঠে গিয়ে থালা বাসন সব জায়গা মতো রেখে দিয়ে বেঁচে যাওয়া খাবারগুলো ফ্রিজে তুলে রাখলো। তারপর বারান্দায় গ্রিল ধরে দাঁড়িয়ে রাতের নিকোষ কালো আধারে যেন নিজের কষ্টগুলোকে লুকিয়ে ফেলতে চাইল। অকস্মাৎ দাদার আগমনের হেতু বোঝা গেল তাহলে রাজন যে এতটা নিচে নামতে পারে তা সে কোনোদিন ভাবেনি। না, সে কিছুতেই এটা হতে দেবে না। বাবার ক্যান্সারে যেখানে এক পয়সার সাহায্য সে দাদাকে করতে পারেনি, সেখানে এভাবে ভাগ নিয়ে সে নিজেকে কলঙ্কিত করতে পারবে না। সেও তো বাবার সন্তান, তারও তো কিছু কর্তব্য আছে বাবার প্রতি। দরকার হলে সে চাকরি করে সংসারে টাকা দিবে, কিন্তু তবুও তার জীবদ্দশার সম্পত্তির ভাগ বাটোয়ারা হতে দিবে না। আরেকটি সকাল যেন নিয়ে আসলো কালবৈশাখী ঝড়ের পূর্বের অশনি সংকেত। পারমিতা রাজনকে নাস্তার টেবিলে জানিয়ে দিল যে সে চাকরি করবে। সংসারের পরিস্থিতি সম্পর্কে অবগত আছে বলেই তার এই সিদ্ধান্ত। শুনে রাজন হাসতে হাসতে বলল, তোমাকে এই বয়সে চাকরি দেবেটাই বা কে? তা আবার উইদাউট এক্সপিরিয়েন্স। যেভাবে পারি না কেন চাকরি আমি জোগাড় করেই ছাড়বো, তুমি ঠিক দেখে নিও, বলল পারমিতা। লক্ষ লক্ষ বেকার যেখানে চাকরি পাচ্ছে না, সেখানে তোমাকে চাকরিতে নেবার জন্য কে বসে আছে? শোনো, এসব বললে আর লোক আসিও না। পারমিতা আর কিছু বলল না, যা করার সে করেই দেখাবে। তাই চুপচাপ নাস্তা সেরে উঠে পড়ল। রাজনের আজ অফিস নেই, সে তার কোনো এক বন্ধুর বাড়ি তাস খেলতে চলে গেল। দুপুরে সেখানেই খাবে, তাই পারমিতার আজ রান্নার তাড়া নেই। আর একবার গেলে সহজে কি সে আর ফিরবে? বিকেলে গড়িয়ে সন্ধে হলে তবে যদি ফেরে, শুধু বাড়িতেই যেন তার দম বন্ধ হয়ে আসে। বন্ধুদের আড্ডায় গেলেই তার কথার মাঝে এমন হারিয়ে যায় যে আর স্ত্রী সংসার সব বেমালুম ভুলে বসে। অন্তত পারমিতা তো তাই মনে হয়। রাজন বেরিয়ে যেতে পারমিতা ভাবলো, বহুদিন হয় সংসারের ঝুট ঝামেলায় অতনুর খোঁজখবর নেওয়া হয় না। তাই আজ আর দেরি না করে নাম্বারটা ডায়াল করলো। রিং হচ্ছে, কিন্তু কেউ ধরছে না কেন? কোনো বিপদ হলো না তো? না, সে আর খারাপ কিছু ভাববে না। অত বড় বিজনেসম্যান, হয়তো কোনো জরুরি মিটিং আছে। কনফারেন্স রুম থেকে বেরোতে অতনু দেখলো যে কল এসেছিল পারমিতার নাম্বার থেকে। নিজের কেবিনে গিয়ে সে কল ব্যাক করলো। পারমিতা হ্যালো বলতেই শুনলো অতনু সেই ধীর স্থির কিন্তু ভারী গলার স্বর, যা শুনলেই পারমিতার হার্টবিট ফাস্ট হয়ে যায়। অবশেষে তোমার আমাকে মনে করার সময় হলো পারো, বলল অতনু। শুনে পারমিতা শুকনো এসে বলল, দেবদাস হয়ে গিয়েছিলে নাকি আমার বিরহে? হা হা হা, সে একরকম বলাই যায়। তাহলে কল দিলে না কেন আমায়? ভেবেছিলাম তুমি আমার সেদিনের বাড়াবাড়ি রকমের অধিকার খাটানো স্বভাবটা পছন্দ করেনি, তাই হয়তো যোগাযোগ রাখতে চাইছো না। একটু যেন অভিমানের স্বরে বলল অতনু। পারলে আমায় ক্ষমা করে দিও, সংসারের চাপে তোমার কল দেওয়া হলো না। ক্ষমা সে করতে পারি এক শর্তে, যদি আরেকবার আসো আমার কাছে। আরেকটি দিন তোমার সান্নিধ্যে যদি অর্থবা হয়, তবে তাতেই আমার সুখ। পারমিতা যেন আর আবেগ ধরে রাখতে পারল না। সে বলে ফেললো, কবে, কখন, কোথায় আসবো বলো? আমাদের বিরহের নদী পার হয়ে যখন তীরে এসেছি, তবে দেখা হোক কোনো নদীর মোহনায়। পারমিতা হেসে বলল, বাহ বাহ, বেশ তো, কবি সত্তা জেগে উঠেছে তোমার। প্রেমে পড়লে যে লোকে কবি হয় সে কি জানো না? আচ্ছা রাখছি তাহলে, তোমার অপেক্ষায় থাকবো আমি। ফোন লাইন কেটে যাবার পরও অতনু কিছুক্ষণ রিসিভারটার দিকে চেয়ে আপন মনে হাসলো। পারমিতার সাথে কথা বলতে পেরে যেন নিজেকে অনেক সুখী মনে হচ্ছে। এই কয়দিন বুকে যেন একটা ভার বেঁধেছিল, আজ সেটা নেমে গিয়ে নিজেকে অনেক হালকা লাগছে তার। মনে মনে কি সে তাহলে পারমিতাকে আশা করে, তাকে চায়, ভালোবাসে? সত্যিই কি সে পারমিতার প্রেমে পড়ে গেছে? এটা বোধহয় শুধু আর বন্ধুত্ব নেই, তার চেয়ে অনেক বেশি কিছু পারমিতা তার জন্য।
সেদিনের পর থেকে এক মুহূর্তের জন্য পারমিতাকে ভুলতে পারেনি। বারবার মনে হচ্ছিল যে ওকে তার আচরণকে অনধিকার চর্চা বলে মনে করেছে। তার সাথে বুঝি আর বন্ধুত্বের সম্পর্ক রাখবে না পারমিতা। যেন সে খুব মূল্যবান কিছু হারিয়ে ফেলেছে, তাই না খাওয়া কোনোটাতেই মন নেই তার। প্রথমবার প্রেমে পড়লে বুঝি এমনই হয়। স্নান করে বের হয়ে আলমারিটা খুলে পারমিতা ভাবতে লাগলো কোন শাড়িটা পরবে। কেন জানি আজ একটু ভিন্ন সাজে সাজতে মন চাইছে তার। অনেক ভেবে তাই বেছে নিল একটা নীল রঙের তাঁতের শাড়ি, হাতে এক ছড়া কাচের চুড়ি আর কানে দুল, কপালে এক বিন্দু পরিমাণ কালো টিপ। চুল শুকায়নি বলে আজ ছাড়াই রাখলো। একটু পর পর অতনু টেক্সট করছে, আর সে পড়তে পড়তে পুরোটা পথ এমন ভাবে হাসছিল যে ভিড় বাসে লোকেরা ঘাড় ঘুরিয়ে দেখছিল তাকে। অতনু যেন আর তর সইছে না। আরে আসছি আমি, একটু তো অপেক্ষা করো। সে দুপুর থেকে ধৈর্য হারা, কে জানে কখন থেকে বসে আছে সেখানে। দূর থেকে অতনুকে দেখে পারমিতা দৌড়ে এলো, যেন বহুদিন পর তারা একে অপরকে খুঁজে পেয়ে প্রাণ ফিরে পেল। পারমিতার ছেলে মানুষই দেখে অতনু হাসলো। তারপর যখন তারা কাছাকাছি এলো, তখন মুগ্ধ চোখে পারমিতাকে দেখতে থাকলো। এই মুখ, এই চোখ, এই কণ্ঠধ্বনি সবকিছুকেই যে সে খুব মিস করেছে। পারমিতার দ্বিগুল কালো চুলের আগে সেভাবে দেখেনি কখনো। আজ যেন নতুন ভাবে তাকে দেখতে লাগলো। তার বয়সটা যেন আরো 20 বছর কমে গেছে। রোদে দাঁড়িয়ে থাকতে থাকতে অতনুর ফর্সা মুখ যেন লাল হয়ে গেছে। তাই এত অপেক্ষার পর যখন সে পারমিতাকে আবার ফিরে পেয়েছে, তখন তার নিজের মনকে আর বাধা দিতে পারল না। এক হাতে টেনে নিয়ে বুকে জড়িয়ে ধরলো পারমিতাকে। তার ঘাড়ে মুখ গুজে বলল, ভালোবাসি তোমাকে, ভীষণ ভালোবাসি। এমন আকস্মিক ঘটনায় পারমিতা বিস্মিত হয়ে থরথর কাঁপতে লাগলো। অতনুর কণ্ঠকে অস্বীকার করার ক্ষমতা বিধাতা তাকে দেননি। তার শরীরের প্রতিটি লোম যেন জেগে উঠেছে। সে নিজের অজান্তে অতনুর পিঠ আঁকড়ে ধরল। দুজনেই দুজনের বাহুবন্ধনে কতক্ষণ রইল তা কারো জানা নেই। সময় গনিয়ে বিকেল হয়ে এলো। অতনু পারমিতার হাত ধরে তাকে নিয়ে চলল যেখানে সারি সারি নৌকা আছে সেখানটায়। মাঝের সাথে চুক্তি করলো যে 2 ঘন্টা তাদের ঘুরিয়ে আবার ঘাটে দিয়ে যাবে। তারপর নিজে আগে নৌকায় উঠে হাত বাড়িয়ে পারমিতাকে নৌকায় উঠতে সাহায্য করলো। নৌকা বয়ে চলেছে নদীর বুকে, আর তারা দুজনেই ভীষণ চুপচাপ, যেন একটু আগের ঘটনার গভীর বিশ্লেষণ করছে। ঢেউয়ের সঙ্গে বৈঠার শব্দ তাদের চিন্তার মাঝে সুর তুলছে, আর যেন তাদের একে অপরের দিকে চাইতে বাধ্য করছে। লজ্জাবনত কণ্ঠে পারমিতা অতনুকে বলল, তোমার পরিবার সম্পর্কে তো কিছুই জানা হলো না, ওদের কথা বলো শুনি। অতনু জবাবে বলল, অতীত জেনে কি হবে বলো? আমার বর্তমান তো তুমি, আর ভবিষ্যতে কি হবে জানি না, তবে তোমাকে ভুলতে পারবো না কোনোদিন। ভালোবাসা কি জিনিস তা আমি তোমাকে পেয়ে জেনেছি। তবুও আমার যে খুব জানতে ইচ্ছে করে তোমার সম্পর্কে। আচ্ছা, একটা প্রশ্নের জবাব দিবে আমাকে সত্যি করে? মিথ্যে তো আমি তোমার কাছে বলিনি কখনো, আর তোমাকে মিথ্যে বলতে পারি না দেখেই তো ভালোবাসি যে সেটা লুকোতে পারলাম না। সেদিন অত বাছাই করে শাড়িটা তুমি কার জন্য কিনেছিলে? শোনো, অতনু হা করে হাসতে লাগলো। ও আচ্ছা, এই প্রশ্নটাই তবে তোমার মনে ঘুরপাক খাচ্ছিল? ঠিক কবে থেকে বলো তো? যেদিন শাড়িটা কিনেছিলে সেদিন থেকে, জবাবে পারমিতা বলল। আচ্ছা, এখন থেকে যখন যা জানতে ইচ্ছে করবে সাথে সাথে তা জিজ্ঞেস করে ফেলবে আমায়। যদি কল বিজিও পাও তবে মেসেজ করে হলে জানিয়ে দেবে। তবু অমন মনে কাটা নিয়ে ছটফট করবে না। যাও, বাজে বকো না, এটা তো জাস্ট একটা কিউরিসিটি ছিল। পারমিতা, তোমার আমার সম্পর্কটা সহজই থাকুক, নিচে সন্দেহ এসে যেন সেটাকে জটিল না করে, আমি সেটাই চাই। তাহলে এখনো বলছো না কেন শাড়িটা কার জন্য নিয়েছিলে? আমার মেয়ের জন্য। মীরা ওর নাম, বার এট ল নিয়ে পড়ছে লন্ডনে। ওদের ওখানকার বাঙালি সোসাইটির উদ্যোগে একটা কালচারাল ফাংশনে পার্টিসিপেট করেছিল সে, আর তাই এখান থেকে তার জন্য শাড়ি পাঠানোর আবদার করেছিল। নিজের মেয়ের জন্য শাড়িটা আর অফিস স্টাফ দিয়ে কেনাতে মন চাইনি, তাই নিজেই গিয়েছিলাম। কিন্তু শাড়ির ভালো মন্দ কিছুরই তেমন জ্ঞান না থাকায় যখন ভাবান্তর, তখনই তোমার আগমন, আর তোমাকে দেখেই মনে হলো এই পারবে আমাকে সাহায্য করতে। পারমিতা হেসে বলল, কেন, তোমার স্ত্রীর জন্য কখনো শাড়ি কেননি? বুঝি শাড়ি? সে কোনোদিন শাড়ি পরলে তো? এসব বাঙালিয়ানাতে তার ঘোর অ্যালার্জি ছিল। ছিল বলছো কেন? তোমরা বুঝি আর সম্পর্কে নেই? ছিল বলছি কারণ সে মৃত,
কার অ্যাক্সিডেন্টে সে মারা গিয়েছিল, তাও প্রায় 1 যুগ হতে চলল। সরি, আমি আসলে ভাবতে পারিনি যে এমন কিছু শুনবো। তোমায় দুঃখ দিলাম। অতনু পারমিতার দিকে চেয়ে বলল, দুঃখ? সেটা তো সে দিয়ে গেছে আমায়, যতদিন ছিল। পারমিতা অবাক চোখে তাকিয়ে রইল অতনুর দিকে। অতনু বলেই চলল, সে ড্রাঙ্ক হয়ে গাড়ি চালাচ্ছিল, আর তাতেই বিপত্তি ঘটল। মেয়েটার তখন 10 বছর। সে মা কি জিনিস জীবনে বুঝলই না। মায়ের আদর ভালোবাসা মা থাকতেও পায়নি, আর এখন তো দূর দেশে চলে গেছে পড়তে। সেখানেই ক্যারিয়ার করে সেটেল হবে। তোমাদের বিয়েটা কিভাবে হয়েছিল জানতে চাইলো পারমিতা। তখন আমি সিএ পাশ করে একটা ফার্মে জয়েন করেছি। বেতন যা পাই তা দিয়ে নিজের আর পরিবারের খাওয়া পড়া কোনোভাবে চলে যায়, কিন্তু বাড়ি ভাড়া দেওয়ার টাকায় সমস্যা হয়। তার কিছুদিনের মধ্যেই যখন বাবা রিটায়ার্ড হন, তখন তার এককালীন পাওয়া টাকায় বাড়ির কাজে হাত দেন। কিন্তু বাড়ি কমপ্লিট হওয়ার আগে টাকায় টান পড়ে অগত্যা আমরা কোনো উপায় না দেখে আনকমপ্লিট বাড়িতেই উঠে পড়ি। আমার বাবা সরকারি অফিসের কেরানি ছিলেন, তাই রিটায়ারমেন্টের টাকায় পাকা দেয়ালের টিন শেড বাড়ির চেয়ে বেশি কিছু করা সম্ভব ছিল না। এরই মধ্যে দিদিদের বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছিল। মোটা টাকা পণ চেয়েছে এক একটা সম্বন্ধ যখন হাতছাড়া হয়ে যাচ্ছিল, তখন মায়ের চোখের জল দেখা ছাড়া আর কিছুই করার ছিল না। দিদিরা কিছুই বলতো না, কিন্তু মনমরা হয়ে থাকতো। আমরা 6 ভাই বোন তখন যার যার মতো থাকতাম। অভাব, অনটন আর দারিদ্র্য আমাদের মুখের ভাষা যেন কেড়ে নিয়েছিল। 2 দিদির পর আমি, আর আমার পর ছোট এক বোন, আর যমজ 2 ভাই। আমি আর আমার ছোট বোন বলতে গেলে প্রায় পিঠাপিঠি বয়সের। তাই 3টি বিবাহযোগ্য কন্যা নিয়ে আমার বাবা মার তখন চিন্তার শেষ নেই। একটানা কথা বলতে বলতে অতনু একটু থামলো, যেন পুরোনো দিনের ছবি তার চোখে ভেসে উঠেছে। তারপর কি হলো বলল পারমিতা। আমার বস তখন ভীষণ ইমপ্রেসড আমার কাছে। নিয়মিত আমাকে তার কেবিনে ডেকে পরিবারের খোঁজখবর নিত। অফিসের পর বাসের জন্য বাস স্ট্যান্ডে দাঁড়াতে দেখলে বাড়িতে নামিয়ে যেত। তার এহেন কর্মকাণ্ড দেখে পাড়ার অনেকেই ভাবতো আমি বিশাল বড় কেউ হয়ে গেছি, আর মোটা অঙ্কের স্যালারি পাই, যেটা আদৌ সত্য ছিল না। এরই মধ্যে কোনো এক সকালে বাবা ঘুমের মধ্যে স্ট্রোক করে মারা গেলেন। আমি অফিস যাওয়ার জন্য যখন রেডি হচ্ছি, ঠিক তখনই মায়ের গগন বিদারী চিৎকার শুনে পরিমরি করে গিয়ে দেখি বাবার নেই। মা, দিদিরা, ছোট ভাই বোনগুলো সবার তখন আমি একমাত্র অবলম্বন। টানা অফিস কামাই দেখি ইতিমধ্যে একদিন স্যার আসলেন আমাদের বাসায়। আমার মায়ের সাথে আলাপ পরিচয় করে কিছু আশ্বাস দিয়ে গেলেন। মা ওনার বেশ প্রশংসা করতে লাগলো। তার কিছুদিনের মধ্যে আমি বুঝতে পারলাম যে স্যার ওনার মেয়ের জন্য আমার কথা ভাবছেন। স্যারের মেয়ে সম্পর্কে অফিসে বেশ কানাঘুষা চলতো। ড্রাগ এডিক্ট, ক্লাব পার্টি আর মদের নেশায় গুম হয়ে থাকে। আমি কিছুতেই রাজি ছিলাম না, আর সেটা স্যার জানিয়ে দেবার সিদ্ধান্ত যখন নিয়েই ফেলেছি, ঠিক তখনই আমার মা কিভাবে জানি জেনে গেলেন আমার মনের কথা। এক রাতে যখন সবাই গভীর ঘুমে, তখন তিনি আমার ঘরে এসে আমাকে জাগিয়ে বললেন, তোমার সাথে জরুরি কিছু কথা আছে। আমি একটু অবাক হলে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে রইলাম তার কথা শোনার জন্য। মা বললেন, দেখ অতন, ঘরের পরিস্থিতি তো তোর কিছু অজানা নয়, আর দেরি করলে তোর দিদিদের কোনোদিন বিয়ে হবে না, আর না ছুটকির বিয়ে দিতে পারবো। আমি বললাম, আমাকে কি করতে বলো? তুই তোর সাহেবের মেয়েকে বিয়ে কর, বললেন মা। আমি চমকে তাকালাম মার দিকে। তারপর সম্মিত ফিরতে একে একে বসের মেয়ের কাণ্ড কারখানা সব খুলে বললাম মাকে। মা সব শুনে গেলেন চুপচাপ। তারপর দৃঢ় কণ্ঠে বললেন, যদি চাও তোমার বোনেরা গলায় দড়ি বেঁধে মরুক, তবে না করে দিও। আমি আর কিছু বলতে পারলাম না। সারা রাত নির্ঘুম কাটিয়ে পরদিন না খেয়ে অফিসে গেলাম। বাসায় ফিরলাম বেশ রাত করে। মা আমার জন্য খাবার টেবিলে অপেক্ষায় ছিলেন। নিজ হাতে ভাত বেড়ে দিয়ে বললেন, এখন তুমি আর ছোট নও অতনু, দায়িত্ব নিতে শেখো। এর কিছুদিনের মধ্যে বিয়ে হয়ে গেল স্যারের মেয়ে শ্রেয়া আর আমার। স্যার বোধহয় মাকে দিদিদের বিয়ের ব্যাপারে কিছু আশ্বস্ত করেছিলেন। তিনি সে কথা রাখলেন। পরপর আমার 3 বোনেরই বিয়ে হলো ভালো ভালো সম্বন্ধে। একটা বিয়ে যেন সব সমস্যার সমাধান করে দিল। শ্রেয়ার তোমার সংসারের কথা বলো। সংসার সেটা কি জিনিস শ্রেয়া জানতো না। সে যে নিতান্ত বাধ্য হয়ে আমাকে বিয়েটা করেছে তা ফুলসজ্জা রাতে জানিয়ে দিল। তার বাবা তার অ্যাকাউন্টে টাকা দিবে না, থ্রেট দেওয়াতে সে বিয়েতে মন দিয়েছে। পারমিতার বিস্ময়ের আর সীমা থাকলো না।
জন্মের আগে নিশ্চয়ই তোমাদের সম্পর্ক ভালো হয়ে গিয়েছিল। সে মুখ ফসকে বলেই ফেলল। অতনু মুচকি এসে বলল, তুমি ঠিকই জানতে চাইছো তা যদিও বুঝতে পারছি আমি, তবুও বলবো সেরকম ইন্টারেস্টিং কোনো গল্প তোমাকে শোনাতে পারছি না বলে দুঃখিত। পারমিতা লজ্জা পেয়ে বলল, যা, আমি কি সেরকম কিছু বলেছি নাকি? না, তুমি শুধু জানতে চেয়েছো আমার আর শ্রেয়ার ওয়াইল্ড। বলতে না বলতেই পারমিতা অতনুর মুখ চেপে ধরল। সেদিন অতনুর মুখে তার গল্প শুনে পারমিতা খুব অবাক হয়ে ভাবছিল, অথচ এই মানুষটার স্বতঃস্ফূর্ত আচরণ দেখে বুঝবার জন্যে কত ঝড় তুফান যে বয়ে গেছে তার জীবনে। শ্রেয়ার বাবা তার একমাত্র মেয়ের ঘর টেকানোর জন্য শর্ত দিয়েছিল যে নাতি নাতনির 18 বছর বয়স হলে সে সব সম্পত্তির মালিক হবে, আর যদি তাদের কোনো সন্তান না হয় তবে তার মৃত্যুর পর সব যাতে দানের খাতে যায় সেই ব্যবস্থা তিনি করে যাবেন। আর তাই নিজের বাবার বিপুল অর্থ সম্পদ যাতে হাতছাড়া না হয় সেজন্য সে অতনুর সাথে ঘনিষ্ঠ হয়। আর বেচারা অতনু ভেবেছিল যে শ্রেয়া বোধহয় তাদের সম্পর্কটাকে আরেকবার সুযোগ দিতে চায়। সব শুনে পারমিতা দীর্ঘশ্বাস ফেলে বলেছিল, আমি তো ভেবেছিলাম তোমার বেশ সুখের সংসার, আর শাড়িটা হয়তো তোমার স্ত্রীর জন্য কিনেছিলে সারপ্রাইজ গিফট হিসেবে। এমন দুঃখের গল্প শোনাবে জানলে কিছু জিজ্ঞেসই করতাম না। দুঃখের গল্প তো কম বেশি সবার জীবনেই থাকে, কেউ আড়াল করে আর কেউ করে না, এই যা, বলল অতনু। পারমিতা যেন হঠাৎ করে খুব চুপ হয়ে গেল। অতনু বলল, তোমার কি হয়েছে বলবে না আমাকে? পারমিতার চোখ থেকে টপ টপ করে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। অশ্রুসিক্ত নয়নে সে অতনুর পানে চেয়ে বলল, তোমার কাছে যদি কিছু চাই দেবে আমাকে? অতনুর হৃদয়টা হাহাকার করে উঠল। সে বলল, আমার সব তো তোমারই, শুধু বলো কি লাগবে। সে বলল, তোমার তো অনেক জানাশোনা, আমাকে একটা চাকরি জোগাড় করে দেবে? অতনু বিস্ময়ের কিছুই বলতে পারল না, অবাক হয়ে পারমিতাকে দেখতে লাগলো। খানিকক্ষণ পর সে পারমিতাকে বলল, আমাকে খুলে বলো তো কি সমস্যা চলছে তোমার জীবনে? পারমিতা প্রথমে ইতস্তত করলো, অতনু জেদের কাছে তাকে হার মানতেই হলো। সে বলল, খোকনের আবদার আর রাজনের তার বাবা দাদাদের কাছে সম্পত্তির ভাগ চাইবার কথা। অতনু বলল, আচ্ছা পারো, তোমার আর রাজনের এত মতভেদ সত্য তোমাদের বিয়েটা হয়েছিল কি করে? শুনে পারমিতা বলল, রাজন সরকারি অফিসার আর তার বাবা সম্ভ্রান্ত উকিল। সেসব দেখে যেভাবে আর সব মেয়েদের বিয়ে ঠিক হয় একইভাবে আমারও। মন মানসিকতা যাচাই বাছাই করে বিয়ের রেওয়াজটা তখন আমাদের পরিবারে চালু হয়নি। রাজনের সাথে আমার প্রথম কথা হয় বাসর ঘরে, আর তখন তো বিয়ে হয়েই গেছে। মনের মিল আর অমিলে কি বা করার থাকে বলো? পারমিতা এক মনে বলতে থাকে, জানো, কিশোরী বয়স থেকে আমার না খুব শখ ছিল যে সমুদ্র দেখতে যাব মধুচন্দ্রিমায়, আর কারো হাত ধরে সাগরে নামব। কিন্তু রাজনের কাছে এসব ফালতু সেন্টিমেন্ট। শুধু পানি দেখতে সে কোথাও যাবে না বলে যেদিন সাফ জানিয়ে দিয়েছিল সেদিন খুব কষ্ট পেয়েছিলাম। প্রেম তো কখনো করিনি, তাই রাজনকে স্বপ্নের মানুষের আসনে বসিয়েছিলাম। রাজন তার মতো করে আমাকে সুখী দেখতে চেয়েছিল, দামি দামি শাড়ি গহনায়। কিন্তু সুখ জিনিসটা তো মনের ব্যাপার। আমার ভালো লাগে প্রকৃতি, আর সে বৈশ্বিক জিনিসপত্রে সুখ খুঁজে পায়। একসাথে কোথাও ঘুরতে যাওয়া, সময় কাটানো কিংবা হানিমুন যাই বলি না কেন, রাজনের কাছে সেসব শুধু সময়ের অপচয়। গোটা দুনিয়াকে অর্থহীন কাজে দেবার মতো সময় থাকলেও স্ত্রীকে দেওয়া সময়টাই তার কাছে অনর্থক। অতনু চুপচাপ শুধু শুনছিল, আর পারমিতার মনের গভীরে যে ক্ষত এত বছরে সৃষ্টি হয়েছে তা সে সারিয়ে তুলবে কি করে সেটাও ভাবছিল, যা পারমিতার নজর এড়ায়নি। তাই সে বলল, অত ভেবো না তুমি অতনু, আমি ঠিক আছি। কতটা ঠিক আছো তা তো দেখতেই পাচ্ছি। আর সব মেয়েরা তো এভাবেই স্বামীর ইচ্ছা মানিয়ে নিয়ে সুখে থাকে, আমি কেন পারলাম না? সেটা আমারই ভুল। দুজনেই কিছুক্ষণ নীরবে বসে থাকে। দেখতে দেখতে সন্ধ্যা মিলিয়ে আসে, সূর্যাস্তের সাথে যেন তাদের কথা ফুরিয়ে যায়। মাঝে ঘাটে নামিয়ে দিল অতনুর হাত ধরে। পারমিতা অনেকটা পথ হেঁটে গাড়িটা যেখানে পার করা ঠিক সেখানটায় আসে। গাড়ি চালিয়ে অতনু পারমিতাকে তার বাড়ির কাছাকাছি দিয়ে চলে যায়। আজ আর বিশেষ কিছু বলার মতন মানসিকতা যেন কারোরই নেই। দুজনে অতীতে স্মৃতিচারণ করতে গিয়ে আরো একবার যেন দহনে দগ্ধ। অতনু বাড়ি ফিরে নিজের রুমে চুপচাপ বসে ভাবতে লাগলো পারমিতার কথা। কাজের লোক এসে দেখলো যে স্যার অন্ধকার ঘরে একা বসে কি ভাবছে, তাই আর কিছু বলার সাহস পেল না।
রাত গভীর হলো, অতনু ঘুম থেকে জেগে উঠে দেখলো সে পোশাক পরিবর্তন না করে সোফায় বসে ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়েছিল। ফোন হাতে নিয়ে কটা বাজে দেখতে গিয়ে তার মনে হলো যে পারমিতা কি এখনো জেগে আছে। একবার কল দিয়ে না হয় দেখা যাক। বন্ধুরা, এই পর্বের সমাপ্তি এখানে। আগামী পর্ব দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।